ওয়াসার এমডি আব্দুস সালামের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি মন্ত্রণালয় থেকে। 16 মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন পানি সম্পদ মন্ত্রী। গণজাগরণ তৈরির প্রত্যাশা। মধ্যপ্রাচ্যের সংকটে দেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা, চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী 8 জাহাজ। ঝিনাইদহে মধ্যরাতে বাসে আগুন, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। এবং ইরান যুদ্ধের মধ্যে ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত 10। তেহরানের তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন। সম্প্রতি একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এমডিকে ডেকে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তখন তাকে পদত্যাগ করতে বলা হয়। পরে তিনি পদত্যাগ করেন। এরই মধ্যে আব্দুস সালাম ব্যাপারীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলেও জানা গেছে। তবে মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আব্দুস সালাম ব্যাপারীর মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। গত বছরের 11 নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছিলেন। আগামী 16 মার্চ দিনাজপুর থেকে সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানী। বলেন, এরই মধ্য দিয়ে গণজাগরণ তৈরি হবে। রোববার দুপুরে জেলার কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় একটি খাল খনন পরিদর্শন শেষে তিনি একথা বলেন। অ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন ইশতেহার ছিল, সরকার গঠন করলে 5 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় 12.20 কিলোমিটার খাল খনন কর্মসূচি আগামী 16 তারিখে প্রধানমন্ত্রী উদ্বোধনের মধ্যে দিয়ে সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিনাজপুরের এই খালকে বেছে নিয়েছেন। সারা দেশে খাল খননের পর 25 কোটি বৃক্ষরোপণ করা হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও কয়েকটি গ্যাস ও তেলবাহী জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার সকালে জ্বালানিবাহী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। জাহাজগুলো গেল 28 ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফাই থামিম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেল 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে প্রণালী অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশে পৌঁছালেও পরবর্তী জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে। এসব বন্দরের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার ও দুবাই। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে বাংলাদেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। এজন্য বিকল্প সরবরাহ ব্যবস্থার বিষয়েও ভাবতে হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার ও সমতার কথা বলা হয় অনেক, কিন্তু সমাজের নিম্ন স্তরের অনেক নারী এখনো জানে না তাদের মৌলিক অধিকার কি। তবুও প্রতিদিন কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। নদীর ঘাটে বালু শ্রমিক শেফালি কিংবা শহরের গার্মেন্টস কর্মী খাদিজার মতো অসংখ্য নারী সংগ্রাম করে টিকিয়ে রাখছেন সরকার।
শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়লেও অধিকার সম্পর্কে সচেতনতার ঘাটতি এখনও রয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে নারীর কর্মপরিবেশ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগের কথাও জানানো হচ্ছে বারবার। রাকিব হাসানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নারী দিবস এলেই উঠে আসে নারীর অধিকার, সমতা আর ক্ষমতায়নের কথা। কিন্তু সমাজের নিম্ন স্তরের অনেক নারী এখনো জানেন না তাদের অধিকার কি। তবুও কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। বালু শ্রমিক শেফালি আর গার্মেন্টস কর্মী খাদিজার গল্প তেমনই সংগ্রাম আর সাফল্যের। ভোর হতেই নদীর ঘাটে কাজ শুরু করেন শেফালি। মাথায় বালুর ছুরি তুলে দিনভর চলে তার পরিশ্রম। সংসারের হাল ধরতেই বেছে নিতে হয়েছে এই কঠিন পেশা। শুধু শেফালি নন, শহরের গার্মেন্টস কারখানাগুলোতেও হাজার হাজার নারী শ্রমিক কাজ করছেন প্রতিদিন। তাদেরই একজন খাদিজা। খাদিজারা জানেন না নারী দিবস কি আর কি বা তাদের অধিকার। দিন রাত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোই তার প্রধান লক্ষ্য। নারীর স্বাধীনতার জন্য নারী দিবস দেওয়া হয়েছে। নারীদের অধিকার, নারীর ভালো থাকা, মন্দ থাকা, ভালো সুবিধা পায়, সুযোগ সুবিধা যেরকম করে এরকম। মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, এগুলা তো করবে। অসুস্থ থাকলে ছুটি দিয়ে, বেতন দিয়ে দেয়। পোশাক খাত সহ শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়লেও অধিকার সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। গার্মেন্টস সেক্টরে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা ও নারীর কর্ম পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলে জানায় গার্মেন্টস মালিকরা। নারীর উপস্থিতি এখানে বলা যায় 90%। আমরা শুধু নারীদের নিয়ে কাজ করছি ব্যাপারটা এরকম না। আমাদের 90% কর্মী হচ্ছেন নারী। আমাদের আসলে কোনো কিছু চিন্তা করতে হলে নারীদেরকে নিয়েই করতে হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি আয়ের 80%ই আসে হলো গার্মেন্টস সেক্টর থেকে। গার্মেন্টস সেক্টরে নারীদের অংশগ্রহণ প্রায় 60 থেকে 70%ই নারী। আর এই নারী ক্ষমতায়নে বেসরকারি খাতের ভিতরে গার্মেন্টস সেক্টরটাই একমাত্র সেক্টর যেখানে নারীদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। সংগ্রাম আর সীমাবদ্ধতার মধ্যেও থেমে নেই শেফালি আর খাদিজারা। তাদের পরিশ্রমই এগিয়ে যাচ্ছে পরিবার, এগিয়ে যাচ্ছে অর্থনীতি। তাই নারীর ক্ষমতায়ন আর সমতার কথা শুধু মুখে নয়, এর বাস্তবায়নেও মনোযোগ দিতে কাজ করবে সরকার, প্রত্যাশা সকল নারীর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। রোববার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝিনাইদহ ঢাকা, ঝিনাইদহ খুলনা ও ঝিনাইদহ রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়। 5 ঘন্টা ব্যাপী চলা অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। পরে বেলা 11:30টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। পুলিশ ও পরিবহন শ্রমিকরা জানান, শনিবার রাতে বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে পাম্প কর্মীদের হামলায় এক যুবক নিহত হন। ওই ঘটনার জেরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তেজিত জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকের অপর একটি ফুয়েল পাম্পে ভাঙচুর করে। এছাড়া রাত 3:30টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা 3টি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে ক্ষতিগ্রস্ত বাসের মালিক জাহাঙ্গীর হোসেন। তিনি তাজ ফিলিং স্টেশনের মালিক প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের সদস্য হারুনুর রশিদের ভাই। এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রোববার সকাল থেকে মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সব মহাসড়কে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুরগামী অসংখ্য যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজির ঘটনায় জুয়েল হাওলাদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বিকেলে তার বিরুদ্ধে প্রাইভেট কার থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস প্রাইভেট কার থামিয়ে বেশ কিছুদিন ধরে চাঁদা তুলে আসছিলেন জুয়েল হাওলাদার। শনিবার দুপুরে ওই সড়ক ধরে ভাড়ার প্রাইভেট কারে ঢাকায় ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন স্থানীয় সাংবাদিক আহমেদ সাগর। এ সময় ওই যুবক তার প্রাইভেট কারের চালকের থেকে 200 টাকা চাঁদা নেন। বিষয়টি তখন গোপনে মুঠোফোনে ক্যামেরা বন্দী করেন সাগর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে আটক করে পুলিশ।
আমার তো বাংলাদেশের সৈয়দপুর, আমি সৈয়দপুর খবর রাখবো না। আমার বাসা কাজিরহাট। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে টাকা নেওয়া বৈধ? বৈধ আপনার টাকা নেওয়া? টাকা নেওয়া বৈধ আপনাদের? ভাই নাম কি আপনার? আপনার নাম কি সেটা বলেন, আমি কোনো কথা বলতে চাই। রানা। তুমি কোয়া লাগেনি বুঝলেন? জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে ফের তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু। স্থানীয় কর্তৃপক্ষ জানায় রাশিয়ায় একটি ক্ষেপণাস্ত্র 5 তলা একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটির একটি প্রবেশপথের প্রথম তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত অংশ ধসে পড়ে এবং অনেক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খারকিভের মেয়র ইগর তেরেখভ জানান, নিহতদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার দ্বিতীয় শ্রেণীর পড়া ছেলে রয়েছে। এছাড়া 13 বছর বয়সী এক কিশোরী এবং তার মা ও নিহত হয়েছেন। হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। শনিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকজন বাসিন্দা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন। খারকিভ আঞ্চলিক প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রাশিয়া এই হামলায় ইসদেলিয়ে 30 ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত শুরু হয়েছে। ইরানের রাজধানী তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ভয়াবহ বিস্ফোরণের পর তেহরানের আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আইডিএফ বলছে এটি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কগুলোর ওপর চালানো একটি উল্লেখযোগ্য হামলা। তাদের দাবি, ইরানের শাসক গোষ্ঠী এসব জ্বালানি ট্যাঙ্ক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে। অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় 4 জন নিহত এবং আরও অন্তত 10 জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোটেলে বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা লোকজন আশ্রয় নিয়েছিলেন। যদিও এরপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কায় কিছু মানুষকে ভবনটি ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে। ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী আলবরজ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় তেলের ডিপোগুলো বিধ্বস্ত হয়েছে। এর ফলে ছিদ্র হওয়া তেলের পাইপলাইন ও ডিপো থেকে জ্বালানি তেল শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় মিশে গিয়ে রাস্তায় আগুনের নদী তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেহরানের রাস্তার ধার দিয়ে ড্রেনের ভেতর দিয়ে দাউ দাউ করে আগুন বয়ে যাচ্ছে। তেলের এই প্রবাহে শহরের সাধারণ রাস্তাগুলো আগুনের কুণ্ডলিতে পরিণত হয়েছে। ইরানি তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তেহরান এবং এর পশ্চিমে অবস্থিত কারাজ শহরের মোট 3টি এলাকার জ্বালানি ডিপোতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, হামলায় অন্তত 4 জন ট্যাঙ্ক চালক নিহত হয়েছেন। এদিন তেহরান এবং আলবরজ প্রদেশের 4টি তেল মজুত কেন্দ্র এবং একটি পেট্রোলিয়াম পণ্য স্থানান্তর কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা বিশাল এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে। হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। তেল বিতরণ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা ডুবানোর পর এবার উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কার ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ তার বার্তা অনুযায়ী, কলম্বোতে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স জেন হাওয়েল স্পষ্ট জানিয়েছেন, 32 জন জীবিত নাবিক ও IRIS বুশেহর থেকে 208 জন নাবিককে কোনোভাবেই ইরানে ফেরত পাঠানো যাবে না।
মার্কিন প্রশাসন আশঙ্কা করছে ইরান এই বন্দী নাবিকদের প্রোপাগান্ডা কাজে ব্যবহার করতে পারে, তবে তারা শ্রীলঙ্কার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং আলোচনার মাধ্যমে সমাধান চান। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায় বলেছেন, বিপদে পড়া নাবিকদের আশ্রয় দেয়া মানবিক কর্তব্য। ইতিমধ্যে IRIS বুশেহরের 208 জন নাবিককে কলম্বোর নৌ শিবিরে স্থানান্তর করা হয়েছে। তেহরান নিহত নাবিকদের মরদেহ ফেরত চেয়েছে, তবে তারিখ নির্ধারিত নয়। ডেনা যুদ্ধজাহাজটি বঙ্গোপসাগরের ভারতের নৌ মহড়া শেষে ইরানে ফিরছিল। পথে মার্কিন সাবমেরিনের হঠাৎ হামলার শিকার হয়। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এক কথায় ফেভারিট বললে ভারতের নামই আসে। শুধু ঘরের মাঠে খেলার সুবিধা নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ডও শক্তিশালী। দুই দল এখন পর্যন্ত 30 বার মুখোমুখি হয়েছে। ভারতের জয় 18টি, নিউজিল্যান্ডের 11টি এবং একটি ম্যাচ টাই। নিজ মাটিতে 15টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে 11টি। তবে ভারতের জন্য একটি সতর্ক বার্তা আছে। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে 3 বার মুখোমুখি হয়েছে ভারত এবং প্রতিবারই হেরেছে। সর্বশেষ 2021 সালে দুবাইয়ে ভারত 110 রানে অল আউট হয়। নিউজিল্যান্ড 14.3 ওভারে লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের রেকর্ডও ভালো, 10 ম্যাচের 7টি জয়। তবে 2023 সালের নভেম্বর থেকে ICC ইভেন্টে ভারতের 2টি হার এসেছে ঠিক এই স্টেডিয়ামে। এই বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার মাঠে ভারতের দল দেখাবে এই চাপ সামলাতে পারবে কিনা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওয়াসার এমডি আব্দুস সালামের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি মন্ত্রণালয় থেকে। মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন পানি সম্পদ মন্ত্রী। গণজাগরণ তৈরির প্রত্যাশা। মধ্যপ্রাচ্যের সংকটে দেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা, চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী 8 জাহাজ। ঝিনাইদহে মধ্যরাতে বাসে আগুন, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। এবং ইরান যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাশিয়ার তীব্র হামলা, নিহত 10। তেহরানের তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।